এই ঘরানার শিল্পী, এই ঘরানার কবি, এই ঘরানার সাহিত্যিক আমরা আধুনিক সাহিত্যে খুঁজে পাই, কাজী নজরুল ইসলামকে খুঁজে পাই, এরকম সুকান্তকে খুঁজে পাই, কিন্তু এই ঘরানার কবি বা লোকজ কবি আমরা বাংলার বুকে কয়জনকে খুঁজে পাই আমার সন্দেহ আছে। তো এই জন্য আমি এইভাবে তাকে আবিষ্কার করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এবং আমরা শুনেছি যে উনি কাকমারি সম্মেলনে ছিলেন, কিন্তু এটার যে রূপরেখা, এই ইতিহাসের কঙ্কালের গায়ে মাংস রক্ত পিণ্ড মেখে চমৎকার ভাবে যে উপস্থাপনাটা বা আবিষ্কারটা করেছেন জনাব গোলাম মুস্তফা এবং আমাদের মাঝে এটি ব্যাখ্যা করেছেন, তখন মনে হচ্ছিল যে আমরা কাকমারিতে অবস্থান করছিলাম ওই সময়টিতে। এত চমৎকার ভাবে তিনি ওই সময়টিকে ব্যাখ্যা করেছেন। এবং আরেকটি বিষয়, এটি আলোচনা করলে কৃষক সম্মেলন থেকে কাকমারি পর্যন্ত এই ধারাটি কিন্তু একটি বিপ্লবী ধারা। এই ধারাটি রাজনীতির অনেক ধারা আছে, এই ধারাটি কিন্তু সুস্পষ্ট ভাবে আমরা জানি এটি বিপ্লবী ধারা, এটি হচ্ছে গণরাজনীতির একটি ধারা। আমাদের মাওলানা ভাসানী অথবা কৃষক আন্দোলনের সাথে যুক্ত ইলামিত্র সহ অন্যান্য যারা ছিলেন, এর মাঝখানে বিপ্লবী ধারার সাথে যারা ছিলেন, আমি সুকান্তকেও বলবো এই ধারারই একটি অংশ সাহিত্যের দিক থেকে। আবার সরাসরি যুক্ত ছিলেন প্রীতিলতা সহ সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন। যে এই ধারাটি আমি সরাসরি বাম ধারা বলি না, এই ধারাটিকে আসলে বাম ডান মধ্য এই ধারা বলতে আমি একটু অনাগ্রহী। আসলে ধারার কোনো দিক হয় না, প্রত্যেকটি ধারাই হচ্ছে মূল ধারা। এই ধারার যে প্রবাহ, সেই প্রবাহে একজন লোকজ কবি, লোকজ গীতি কবি, তার যে অংশগ্রহণ এবং তার যে গুরুত্ব, এই ধারাটি আমার জানা নেই যে এই ধারাটি কয়জন আধুনিক লেখকের বাইরে, আধুনিক সাহিত্যিকের বাইরে, আধুনিক শিল্পীর বাইরে এই ধারাটি কয়জন এরকম লোকজ চর্চা করেন, এরকম ধারার কোনো গীতি কবিকে টেনে নিয়েছেন আমার জানা নেই। তো তার সেই শক্তি ছিল বলেই, তার সেই মননশীলতা ছিল বলেই, এবং নিশ্চয়ই তিনি সেই বৈপ্লবিক ধারাটি নিজের চিন্তা চেতনা এবং কর্মে ধারণ করতেন বলেই তাকে এই কাকমারি সম্মেলনের লিফলেট, এটা আমি জানতাম না, সেখানে তার নাম লিখিত রয়েছে এবং সেটি আমাদের জনাব গোলাম মুস্তফা তিনি সংগ্রহ করেছেন। এটি একটি শুধু কেন্দুয়ার জন্য নয়, এটি পুরো ভারতীয় উপমহাদেশের যে ঐতিহাসিক বিশ্লেষণ, সেই ঐতিহাসিক বিশ্লেষণে এটি আজকে না হোক সারা জীবন যতদিন এই গবেষণা অব্যাহত থাকবে, আমাদের পরবর্তী প্রজন্ম, তারপরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম আপনার এই আবিষ্কারটি, এটি কিন্তু ঐতিহাসিক একটি দলিল হয়ে থাকবে, মূল্যবান একটি ক্লু যেটিকে আমরা বলি ইতিহাসের, সেটি বহন করে যাবে। এজন্য আপনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সর্বশেষ যে বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটি হচ্ছে যে আপনারা আলোচনা করেছেন খুব বিদ্রোহের সুরে যে তিনি অনেকেই যে বাংলা একাডেমির যে কথাটি এসেছে, আমি জানি না কে লিখেছেন, পরে আপনার কাছ থেকে আমি শুনে নিব। মানুষ আসলে জানতে চায়, এটাই স্বাভাবিক, তা আমি শুনে নিব, পরে নিশ্চয়ই বলবেন। তো এখন বিষয় হচ্ছে একাডেমিগুলোর প্রতিষ্ঠা কিভাবে হয়েছে বা কি উদ্দেশ্যে হয়েছে। আমরা যদি দেখি আজকের যে প্রমিত বাংলা ভাষা, সেটি কোনো ভাষা না, সেটি হচ্ছে সংস্কৃত ভাষার একটি পরিমার্জিত রূপ। সংস্কৃত ভাষাটিও বা এই যে আজকের যে আমাদের প্রমিত রূপটি আজকে বাংলা ভাষার, সেটি তৈরি হয়েছিল যে সহজবোধ্য, সবার সাথে ইউনিভার্সাল একটি যোগাযোগের জন্য তৈরি হয়েছিল। এটি কিছু কতিপয় পণ্ডিত বসে নির্ধারণ করেছিল। তো ভাষাবিদ যারা আছেন তারা তাদেরই দাবি, আমার ছোটখাটো পড়াশোনার মাধ্যমে যতটুকু জানি, যে ভাষা হচ্ছে একটা প্রবাহমান স্রোতধারা, এটিকে কখনোই ধরে বেঁধে রাখা যায় না, প্রতিনিয়ত পরিবর্তিত হয়। তো একাডেমিগুলোর
উদ্দেশ্য ছিল যে আমাদের যে প্রথম কথা যে আমাদের সংস্কৃতি, হারিয়ে যাওয়া সংস্কৃতিগুলোকে লালন করা, দ্বিতীয়ত এই ভাষাটাকে যতটুকু নদী শাসন যেমন করে BIWTA ওইরকম একাডেমিগুলো হচ্ছে ভাষা শাসন করে। তো তাদের একটা উদ্দেশ্য থাকে যে আমাদের প্রমিত ভাষাটাকেও আমরা যাতে মানে সঠিকভাবে এটাকে লালন করতে পারি এবং এটাকে চর্চা যাতে হয়, এই জন্য অনেক আন্দোলন হয়েছে, অনেক নীতিমালা পরিপত্র জারি হয়েছে সর্বস্তরে বাংলা ভাষার জন্য। বাবাকো একটা সেল আছে জনপ্রশাসন মন্ত্রণালয়, কিন্তু এত চেষ্টার মাঝেও সরকার কিন্তু শুধু বাংলাদেশ সরকার না, পৃথিবীর কোন প্রতিষ্ঠান পারে নাই একটি ভাষাকে যথাযথভাবে শাসনের মধ্যে রাখতে। তো বাংলা একাডেমির যদি তিনি হয়ে থাকেন, তিনি যদি এই কথা বলে থাকেন, তিনি হয়তো যে প্রথম যে অবদানটা একাডেমির যে লোকজ সংস্কৃতিকে লালন করতে হবে এবং এটার বিকাশে পরিপূর্ণভাবে সহযোগিতা করতে হবে, তিনি সেই যে অবজেক্টিভ বা উদ্দেশ্য সেটিকে তিনি লঙ্ঘন করেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে ওই আপনারা যখন বলছিলেন তখন খানাতার একটি বিখ্যাত গানের কথা মনে পড়লো যে হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা হবে না, জ্ঞানীয়ার গুণীদের আসলে তোমাদের কথা কেউ কবে না, তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। তো এই গানটার মধ্যে পুরোপুরি আপনাদের যে কথাটা এটি কিন্তু উঠে এসেছে যে যাদের কথা মুক্তিযুদ্ধের কথা বলেছেন, যারা আপামর জনগণ, যাদের নাম নেই লাল বার্তায়, যাদের নাম নেই গ্যাজেটে পরিপত্রে, যাদের নাম নেই সংবাদ মাধ্যমে, তাদের সম্পর্কে তিনি ওই গানটির মাধ্যমে লিখে গেছেন যে তোমাদের নাম কিন্তু মুছে যায়। আজাদ হয়েছে।